আজকের আলোচনার বিষয় ডিএনএর গঠন। প্রথমে দেখে নিই ডিএনএ কোথায় অবস্থিত। কোষের ভেতর অবস্থান করে নিউক্লিয়াস। নিউক্লিয় পর্দা দিয়ে ঘেরা নিউক্লিয়াসের ভেতরের নিউক্লিওপ্লাজমের মধ্যে ছড়িয়ে থাকে সূত্রাকার জালের মতো ক্রোমাটিন জালিকা। সেই ক্রোমাটিন জালিকার গুরুত্বপূর্ণ উপাদানটি হল ডিএনএ। Over the horizon. কে এবং কিভাবে ডিএনএ আবিষ্কার করেন? ডিএনএ আবিষ্কারের বিষয়ে আমাদের একটি সাধারণ ভ্রান্ত ধারণা হলো 1950 সালে জেমস ওয়াটসন এবং ফ্রান্সিস ক্রিক ডিএনএ আবিষ্কার করেন, কিন্তু আসলে এর 100 বছর আগেই আবিষ্কার হয়ে গিয়েছিল ডিএনএ অণু। পূর্বতন বিভিন্ন বিজ্ঞানীদের ডিএনএ বিষয়ক কাজের ফলাফলের ওপর নির্ভর করেই 1953 সালে ওয়াটসন ও ক্রিক ডিএনএর যুগান্তকারী ত্রিমাত্রিক গঠন আবিষ্কার করেন। ছবিতে কিছু মহান বিজ্ঞানীদের উল্লেখ করা হয়েছে ডিএনএ আবিষ্কারের পেছনে, যাদের ভূমিকা অসামান্য। গ্রেগর জোহান মেন্ডেল, ওয়াটসন, ক্রিক, মিস্টার, রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন, উইলকিন্স, এছাড়াও আরও অনেক মহান বিজ্ঞানীর অবদান আছে। 1860 খ্রিস্টাব্দে সুইডিশ বিজ্ঞানী ফ্রেডরিক মিস্টার ব্যান্ডেজের মধ্যে উপস্থিত পুঁজে যে শ্বেত রক্তকণিকা থাকে তা থেকে এক ধরনের রহস্যময় অ্যাসিডিক বস্তু নির্গত করেন। নিউক্লিয়াস থেকে উৎপন্ন হয় বলে সেই রহস্যময় বস্তুর নামকরণ করেন নিউক্লিন। অজান্তেই ফ্রেডরিক মিস্টার আবিষ্কার করে ফেলেছিলেন ডিএনএ অণু। 1865 সালে গ্রেগর জোহান মেন্ডেল মটর গাছের ওপর পরীক্ষা করে বংশগত বৈশিষ্ট্য সঞ্চারণের তথ্য প্রকাশ করেন এবং বংশগত বৈশিষ্ট্য নির্ণায়ক বস্তুটিকে ট্রেট বলে উল্লেখ করেন, যা পরবর্তীকালে 1902 খ্রিস্টাব্দে জোহানসেন জিন বলে অভিহিত করেন। 1881 সালে অ্যালব্রেস্ট কোসেল, একজন জার্মান বায়োকেমিস্ট, প্রমাণ করেন নিউক্লিন আসলে নিউক্লিক অ্যাসিড এবং বস্তুটির নামকরণ করেন ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বা ডিএনএ। এছাড়াও তিনি নিউক্লিওটাইড গঠনকারী 5 প্রকার নাইট্রোজেনযুক্ত বেস অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল নির্গত করতে সক্ষম হন। এই কাজের জন্য 1910 সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। 1950 সাল আরউইন চারগ্রাফ প্রবর্তন করেন চারগ্রাফ রুলস বা চারগ্রাফের সূত্র। এই সূত্রে বলা হয় একটি ডিএনএ অণুতে অ্যাডেনিনের পরিমাণ থাইমিনের সমান এবং গুয়ানিনের পরিমাণ সাইটোসিনের সমান। অর্থাৎ একটি ডিএনএ অণুতে যতগুলো এ থাকবে ঠিক ততগুলোই টি থাকবে এবং যতগুলো জি থাকবে ঠিক ততগুলোই সি থাকবে। অর্থাৎ বলা যায় এ সমান টি এবং জি সমান সি হবে। অন্য ভাষায় বলতে গেলে পিউরিন অর্থাৎ এ প্লাস জি এর পরিমাণ পিরিমিডিন অর্থাৎ সি প্লাস টি এর পরিমাণের প্রায় সমতুল্য হবে। 1951 সাল রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন এক্স রে ডিফ্র্যাকশন টেকনিকের সাহায্যে ডিএনএর ছবি তুলে প্রমাণ করেন ডিএনএ একটি দ্বিতন্ত্রী গঠন। এরপরই ঘটে বিজ্ঞানের ইতিহাসে একটি জঘন্য বিশ্বাসঘাতকতার ঘটনা। ফ্র্যাঙ্কলিনের অন্যতম সহযোগী মরিস উইলকিন্স ফ্র্যাঙ্কলিনের অনুমতি ছাড়াই ডিএনএর এক্স রে ক্রিস্টালোগ্রাফির সেই বিখ্যাত ফটো 51 ওয়াটসন ও ক্রিকের হাতে তুলে দেন, যে দুজন ছিলেন ডিএনএ আবিষ্কারের ক্ষেত্রে ফ্র্যাঙ্কলিনের কঠোর প্রতিদ্বন্দ্বী। 1958 খ্রিস্টাব্দে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। 1953 সাল চারগ্রাফের বেস কম্পোজিশন স্টাডি এবং ফ্র্যাঙ্কলিনের ডিএনএ এক্স রে ডিফ্র্যাকশনের তোলা ছবির ওপর ভিত্তি করে ওয়াটসন এবং ক্রিক
ডিএনএর যুগান্তকারী ত্রিমাত্রিক গঠন আবিষ্কার করেন এবং বিখ্যাত নেচার পত্রিকায় প্রকাশ করেন। অর্থাৎ 1953 খ্রিস্টাব্দে ডিএনএর যে ত্রিমাত্রিক গঠন আবিষ্কার হয়েছিল তার পেছনে উল্লেখযোগ্য চারজন বিজ্ঞানী হলেন ওয়াটসন, ক্রিক, মরিস উইলকিন্স এবং রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। চারজনের অবদানই অসামান্য। 1962 সালে ওয়াটসন, ক্রিক এবং উইলকিন্সকে ডিএনএর গঠন আবিষ্কারের জন্য নোবেল প্রাইজে ভূষিত করা হয়, কিন্তু ফ্র্যাঙ্কলিনকে আজ পর্যন্ত কোনো অজ্ঞাত কারণে মরণোত্তর নোবেল পর্যন্ত প্রদান করা হয়নি। তাই অযাচিতভাবেই ডিএনএ আবিষ্কারের পেছনে রোজালিন্ড ফ্র্যাঙ্কলিনের নাম বিস্মৃতির অতল গহ্বরে বিলীন হয়ে যাচ্ছে। এবার দেখে নিই ডিএনএর রাসায়নিক গঠন। ডিএনএর গঠনগত একককে বলা হয় নিউক্লিওটাইড। একটি নিউক্লিওটাইড গঠিত হয় 3টি উপাদানের সমন্বয়ে: একটি ডিঅক্সিরাইবোজ শর্করা, একটি নাইট্রোজেনযুক্ত বেস বা ক্ষার এবং একটি ফসফেট মূলক। এটি একটি ডিঅক্সিরাইবোজ শর্করার গঠন, যেটি একটি 5 কার্বনযুক্ত রাইবোজ শর্করা। ছবিতে দেখো উপরে রাইবোজ শর্করা এবং নিচে ডিঅক্সিরাইবোজ শর্করা ছবি দেখানো হয়েছে। ডিঅক্সিরাইবোজ শর্করা যেটি ডিএনএর মধ্যে অবস্থান করে। সাধারণ রাইবোজ শর্করার সঙ্গে তার কী পার্থক্য? দেখো 5টি কার্বন থাকে, আগেই বলেছি। 2 নাম্বার কার্বনে রাইবোজ শর্করার ক্ষেত্রে দেখো 2 নাম্বার কার্বনে ওপরে এইচ এবং নিচে আছে OH গোল চিহ্নিত করা হয়েছে। নর্মাল রাইবোজ শর্করার ক্ষেত্রে থাকছে, কিন্তু ডিঅক্সিরাইবোজ শর্করার ক্ষেত্রে দেখো কী থাকছে, যেখানে OH ছিল, রাইবোজ শর্করার ক্ষেত্রে যেখানে OH ছিল সেখানে শুধুমাত্র H অবস্থান করছে। তাহলে কি অনুপস্থিত আছে? অক্সিজেন অনুপস্থিত, তাই এর নাম কি হয়েছে? ডিঅক্সি, অর্থাৎ অক্সিজেন অ্যাবসেন্ট, এবং শর্করাটির নাম কি হয়ে গেল? ডিঅক্সিরাইবোজ শর্করা। তাহলে এটি একটি সাধারণ শর্করা, সাধারণ রাইবোজ শর্করা, যার 2 নাম্বার কার্বনের যে OH মূলকটি ছিল সেখান থেকে অক্সিজেনটি অনুপস্থিত, তাই এর নাম হয়েছে ডিঅক্সিরাইবোজ। নিউক্লিওটাইডের পরবর্তী উপাদান নাইট্রোজেনযুক্ত বেস। নিউক্লিক অ্যাসিডে নাইট্রোজেনযুক্ত বেসগুলিকে প্রধানত 2টি ভাগে ভাগ করা হয়। এক দলকে বলা হয় পিউরিন, আরেক দলকে বলা হয় পিরিমিডিন। পিউরিনকে দেখো আবার 2টো ভাগে ভাগ করা হয়েছে, একটির নাম হচ্ছে গুয়ানিন, একটির নাম হচ্ছে অ্যাডেনিন। এবং পিরিমিডিনকে 3 ভাগে ভাগ করা হয়েছে, সাইটোসিন, থাইমিন এবং ইউরাসিল। যেহেতু আমরা ডিএনএর গঠন পড়ছি, ডিএনএর ক্ষেত্রে পিরিমিডিন বেসের মধ্যে অবস্থান করে সাইটোসিন এবং থাইমিন। ইউরাসিল কিন্তু ডিএনএ ক্ষেত্রে অবস্থান করে না। ইউরাসিল কোথায় অবস্থান করে? আরএনএর ক্ষেত্রে অবস্থান করে। সেক্ষেত্রে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। তাহলে ডিএনএর ক্ষেত্রে 4 রকমের নাইট্রোজেনযুক্ত বেস থাকবে: অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন। ইউরাসিল যেটা আছে সেটা আরএনএর ক্ষেত্রে অবস্থান করবে, ডিএনএর ক্ষেত্রে করবে না। সেক্ষেত্রে আরএনএর ক্ষেত্রে থাইমিন অনুপস্থিত থাকবে। নেক্সট, নিউক্লিওটাইডের 3 নাম্বার উপাদান ফসফেট মূলক, যার প্রধান উৎস ফসফরিক অ্যাসিড। এই ফসফেট মূলকের জন্যই ডিএনএর রাসায়নিক প্রকৃতি অ্যাসিড ধর্মী, তাই আমরা নিউক্লিক অ্যাসিড বা ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড বলি। এবার তাহলে নিউক্লিওটাইডের ডিটেল স্ট্রাকচারটা দেখে নাও। 3টে উপাদান নিয়ে তৈরি, আগেই বলেছি। মাঝখানে বসে আছে 5 কার্বনযুক্ত ডিঅক্সিরাইবো শর্করা, বাঁ দিকে দেখো নীল রঙের একটা ফসফেট মূলক এবং ডান দিকে আছে নাইট্রোজেনযুক্ত বেস। রাইবোজ শর্করার 1 নাম্বার কার্বনে সর্বদা একটি বেস যুক্ত থাকবে। 4 রকমের বেস বলেছি, অ্যাডেনিন, গুয়ানিন, থাইমিন এবং সাইটোসিন। এই 4টের মধ্যে যে কোনো একটা সর্বদা পেন্টোজ শর্করার 1 নাম্বার কার্বনে যুক্ত থাকবে এবং পেন্টোজ শর্করার 5 নাম্বার কার্বনে সর্বদা যুক্ত থাকবে একটি ফসফেট মূলক। এই 3টেকে নিয়ে গঠিত হচ্ছে
নিউক্লিওটাইড। অর্থাৎ নিউক্লিওটাইড সমান আমরা কি লিখতে পারি? পেন্টোজ শর্করা যুক্ত নাইট্রোজেনযুক্ত বেস যুক্ত ফসফেট মূলক। এই নিউক্লিওটাইড থেকে যদি আমরা ফসফেট মূলকটিকে বাদ দিয়ে দিই, তাহলে যে গঠনটি পড়ে থাকে তাকে বলা হয় নিউক্লিওসাইড। তিনটে মিলে হচ্ছে নিউক্লিওটাইড, টয়াকার হস্যই ড, আর ফসফেট মূলকটি বাদ দিলে হচ্ছে নিউক্লিওসাইড, দন্তসয়াকার হস্যই ড। এরকম অনেকগুলি নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে উৎপন্ন করে একটি পলি নিউক্লিওটাইড শৃঙ্খল। পলি মানে হচ্ছে অসংখ্য। অনেকগুলো নিউক্লিওটাইড পরপর যুক্ত হয়ে যে শৃঙ্খল গঠন করছে তাকেই আমরা কি বলছি? পলি নিউক্লিওটাইড শৃঙ্খল। এই শৃঙ্খলটি গঠিত হয় প্রথম নিউক্লিওটাইড এবং তার পরবর্তী নিউক্লিওটাইডের মধ্যে একটি ফসফোডায়াস্টার বন্ধনীর মাধ্যমে, যেটি একটি শক্তিশালী বন্ধনী, এবং এই বন্ধনীর জন্যই ডিএনএ একটি দৃঢ় গঠনে পরিণত হয়েছে। এরকম দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল পাশাপাশি অবস্থান করে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে গঠন করে একটি ডিএনএ অণু, যা দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের সমন্বয়ে গঠিত। এখানে আরেকটা বিষয় বলে রাখি, ডিএনএ অণুর একটা নির্দিষ্ট পোলারিটি বা মেরু আছে। একে তো ডান দিক বাঁ দিক বা উপর দিক নিচ দিক বলে ব্যাখ্যা করা যায় না। ছবিতে দেখো, যেদিকে পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের পিগুলো আছে মানে ফসফেটগুলো আছে তাকে 5' প্রান্ত বলা হচ্ছে, এবং ঠিক তার উল্টো দিকটা দেখো, সেখানে লেখা আছে 3' প্রান্ত। কোনটা 5' প্রান্ত আর কোনটা 3' প্রান্ত? রাইবোজ শর্করার 5 নাম্বার কার্বনে কে যুক্ত হয়? একটা ফসফেট। তাহলে পলিনিউক্লিওটাইড শৃঙ্খলে যেদিকে একটা ফসফেট মুক্ত অবস্থায় আছে সেই দিকটাকে আমরা কি বলবো? 5' প্রান্ত। এবং পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের যেদিকে একটা OH মূলক মুক্ত অবস্থায় থাকে সেই দিকটাকে আমরা কি বলবো? 3' প্রান্ত। রাইবোজ শর্করার গঠনটা দেখলে বুঝতে পারবে 3 নাম্বার কার্বনে একটা OH মূলক মুক্ত অবস্থায় আছে। তাহলে পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের ফসফেট মূলক যে প্রান্তে মুক্ত অবস্থায় আছে সেই প্রান্তটাকে 5' মাথায় একটা ড্যাশ দিয়ে চিহ্নিত করা হয়েছে, এবং যেদিকে হাইড্রক্সিলমূলক মুক্ত অবস্থায় আছে সেদিকটাকে আমরা 3' প্রান্ত বলে চিহ্নিত করব। এখানে আরেকবার ছকের সাহায্যে ডিএনএর রাসায়নিক গঠন বা উপাদানগুলি পরিষ্কারভাবে দেখে নাও। এবার ডিএনএর ভৌত গঠন। 1953 খ্রিস্টাব্দে ওয়াটসন এবং ক্রিক ডিএনএর যে ভৌত গঠন বা ত্রিমাত্রিক গঠনটি প্রকাশ করেন সেটি এখনও অবধি সর্বজন গ্রাহ্য, এবং এই গঠনটির অপর নাম ওয়াটসন ক্রিক মডেল। ডিএনএর ভৌত গঠনের যে বৈশিষ্ট্যগুলো আমরা আলোচনা করব সেগুলি পরপর বলছি। প্রথমত, একটি ডিএনএ অণু দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের সমন্বয়ে গঠিত, যারা পরস্পর প্যাঁচানো সিঁড়ির মতো বা সর্পিলাকারে বিন্যস্ত, এবং প্যাঁচটা হচ্ছে দক্ষিণাবর্তী অর্থাৎ রাইট হ্যান্ডেড। আগেই বললাম যে একটা পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের মধ্যে নিউক্লিওটাইডগুলি পরস্পর ফসফোডায়াস্টার বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে ডিএনএকে একটি দৃঢ় গঠনে রূপান্তরিত করেছে। ডিএনএর শৃঙ্খল দুটি পরস্পর সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। ছবিতে দেখলেই বুঝতে পারবে ডিএনএর একটা পলিনিউক্লিওটাইডের শৃঙ্খলের অভিমুখ যদি 5' to 3' হয়, ঠিক তার পাশের শৃঙ্খলটা দেখো 3' to 5' আছে।
অর্থাৎ ডিএনএর একটা শৃঙ্খলের যেদিকে 5' আছে, দেখো ঠিক তার পাশের শৃঙ্খলে কি লেখা আছে? 3'। আবার ঠিক নিচের দিকে দেখো, ডিএনএর বাঁ দিকের শৃঙ্খলটাতে নিচের দিকে লেখা আছে 3', ঠিক তার পাশে লেখা আছে কত? 5'। কিন্তু শৃঙ্খল দুটি কি পরস্পর সমান্তরালে অবস্থান করছে। অর্থাৎ আমরা বলতে পারি ডিএনএ শৃঙ্খল দুটি হচ্ছে পরস্পর সমান্তরাল কিন্তু বিপরীতমুখী। ডিএনএ অণুর ক্ষেত্রে ডিএনএ অণু যে দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের সমন্বয়ে গঠিত, তারা পরস্পর হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়েছে। একটি শৃঙ্খলের অ্যাডেনিন পার্শ্ববর্তী শৃঙ্খলের থাইমিনের সাথে 2টি হাইড্রোজেন বন্ধনী এবং একটি শৃঙ্খলের গুয়ানিন অপর শৃঙ্খলের সাইটোসিনের সাথে 3টে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়েছে। এই রূপ অসংখ্য হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত হয়ে ডিএনএ একটি সর্পিলাকার গঠন তৈরি করেছে, যাকে ইংলিশে বলা হয় হেলিক্যাল স্ট্রাকচার। একটি ডিএনএ অণু যদি তাকে আমরা একটা ফিতের মতো তুলনা করি, সেটি চওড়াই হচ্ছে 20 অ্যাংস্ট্রম বা 2 ন্যানোমিটার। তোমরা অ্যাংস্ট্রম দিয়েও বলতে পারো বা ন্যানোমিটার দিয়েও বলতে পারো, যেটা তোমাদের সুবিধা। দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল যে হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত হচ্ছে, কারা যুক্ত হচ্ছে? পলিনিউক্লিওটাইড শৃঙ্খলে অবস্থিত নাইট্রোজেনযুক্ত বেসগুলো, পাশাপাশি শৃঙ্খলের বেসগুলি হাইড্রোজেন বন্ধনীর মাধ্যমে যুক্ত হচ্ছে। এইরূপ যুক্ত হওয়া বেসগুলিকে বলা হয় বেস পেয়ার বা বেস জোড়া। পরপর অবস্থিত এইরূপ দুটি বেস জোড়ার মধ্যে দূরত্ব হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম বা 0.34 ন্যানোমিটার। ডিএনএর একটি সম্পূর্ণ প্যাচের মধ্যে এইরূপ 10টি বেস জোড়া বলতে কীভাবে লিখি আমরা? এটি, জিসি, এইরকম বেস জোড়া 10টি অবস্থান করতে পারে। তাহলে একটা সম্পূর্ণ প্যাচের দূরত্ব কত হবে? দেখো, এক জোড়া বেস পেয়ারের মধ্যে ডিস্টেন্স কত ছিল? 3.4 অ্যাংস্ট্রম। একটা সম্পূর্ণ প্যাচের মধ্যে কটি বেস জোড়া থাকতে পারে বললাম? 10টি, অর্থাৎ 3.4 × 10 মোট কত হলো? 34 অ্যাংস্ট্রম। অর্থাৎ ডিএনএ অণুর একটি সম্পূর্ণ প্যাচ যার মধ্যে 10টি বেস জোড়া অবস্থান করে, তার দূরত্ব বা দৈর্ঘ্য হচ্ছে 34 অ্যাংস্ট্রম বা বলতে পারো 3.4 ন্যানোমিটার। পলিনিউক্লিওটাইড শৃঙ্খলের যে বেস জোড়াগুলি আছে বা ডিএনএ অণুর যে বেস জোড়াগুলি আছে, তাদের একে অপরকে বলা হয় পরিপূরক বেস। তার কারণ কি? 4 গ্রাফের সূত্রেই আমরা দেখো পড়ে নিয়েছি যে এ সর্বদা টি এর সঙ্গে পেয়ার করবে এবং জি সর্বদা সি এর সঙ্গে পেয়ার করবে। অর্থাৎ একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খলে এ আছে, তার অর্থ হচ্ছে তার পার্শ্ববর্তী পলিনিউক্লিওটাইড শৃঙ্খলে অবশ্যই টি থাকবে, এবং একটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খলে জি থাকার অর্থ তার পার্শ্ববর্তী শৃঙ্খলে অবশ্যই সি থাকবে। তাই বলতে পারি পলিনিউক্লিওটাইড শৃঙ্খলে উপস্থিত বেস জোড়াগুলি একে অপরের পরিপূরক। ঠিক একইভাবে আমরা বলতে পারি একটি ডিএনএ অণুর পলিনিউক্লিওটাইড শৃঙ্খল দুটি পরস্পরের পরিপূরক। ডিএনএ অণুর এই সর্পিলাকার গঠনের জন্য ছোট বড় বিভিন্ন খাঁজের সৃষ্টি হয়েছে। ছবির বাঁ দিকে দেখো পরিষ্কার করে উল্লেখ রয়েছে যে খাঁজগুলো একটু চওড়া বা বিস্তৃত তাকে বলা হচ্ছে মেজর গ্রুপ, এবং যে খাঁজগুলি সরু তাকে বলা হচ্ছে মাইনর গ্রুপ। এই গেল ডিএনএর সামগ্রিক ভৌত গঠন বা ওয়াটসন ক্রিক মডেল। Do you recognize this molecule? This is DNA, or deoxyribonucleic acid.
By the end of this video, you will be able to identify the key structural features of DNA as well as describe the importance of those features for function. During this video, we will look at different representations of the DNA molecule to better view certain details, but all views represent this same structure. Inside the cell, you will most commonly find double-stranded DNA, in which two strands intertwine to form a double helix. The most common form of the DNA double helix, which is what we will discuss here, is also called B-form DNA. Now, let's move to a more simplified representation of DNA to discuss the details. We can unwind the double helix like this, so that we can see the chemical structure inside. Each strand is a polynucleotide, meaning the strand is made up of many individual units called nucleotides. A nucleotide has three components: the 5-carbon sugar, a phosphate group, and one of 4 possible nitrogenous bases: adenine, guanine, thymine, and cytosine. The nitrogenous base is always attached at the 1' carbon of the sugar. If we count from there, we can see that there is a phosphate between the 5' carbon of one sugar and the 3' carbon of the neighboring sugar. The sugar is called deoxyribose because it is missing a hydroxyl group at the 2' carbon, which is present in ribose. Because of this, nucleotides in DNA, deoxyribonucleic acid, are called deoxynucleotides. Nucleotides attach to each other in the DNA strand by phosphodiester bonds. The phosphate group of one nucleotide binds to the 3' oxygen of the neighboring nucleotide. Thus, we can see that the sugars and phosphate groups make up the DNA backbone. The carbon numbering is key to describing the directionality of the DNA strand, 5' to 3'. Looking within the sugars, there is an intrinsic orientation difference between the two strands. On the top strand, you can see that the 5' carbon of each sugar is on the left, and the 3' carbon is on the right. The opposite is true for the bottom strand. Reading left to right, that makes the top strand orientation 5' to 3', and the bottom strand orientation 3' to 5'. These strands are also sometimes called Watson and Crick. Keep in mind that this double-stranded DNA is still a double helix, and we have simplified the representation by flattening and unwinding the helix here to better see the atomic structure. Although the nucleotides come together through covalent bonds in the backbone, the two DNA strands interact through non-covalent hydrogen bonds between the bases. Each base forms multiple hydrogen bonds with its complementary base on the opposite strand. Bound together by hydrogen bonds, each unit is called a base pair. The hydrogen bonding contributes to the specificity of base pairing. Thymine preferentially pairs with adenine through 2 hydrogen bonds, and cytosine preferentially pairs with guanine through 3 hydrogen bonds. Thymine and cytosine are called pyrimidines, characterized by their single ring structure, and adenine and guanine are called purines, which have double rings. The geometry of the AT or TA and GC or CG base pairs is the same, allowing for symmetry and base stacking in the helix. This mostly has to do with the distance between the backbones and the angles to which the base is attached to the backbone. Other base pairs, like GT for example, do not have the same geometry, cannot form strong hydrogen bonds, and disturb the helix. The double helix structure of DNA is highly regular. Each turn of the helix measures approximately 10 base pairs. In addition to the hydrogen bonding between the bases, the stacking of the bases also stabilizes the double helix structure. These pi-pi interactions form when the aromatic rings of the bases stack next to each other and share electron probabilities. The regularity of the helical structure forms 2 repeating and alternating spaces called the major and minor grooves. These grooves act as base pair recognition and binding sites for proteins.
The major groove contains base pair specific information, while the minor groove is largely base pair non-specific. This is because of the patterns of hydrogen bond acceptors and donors that proteins can interact with in the grooves. In this way, the DNA can be acted upon in either a sequence-specific or non-sequence-specific manner, allowing proteins to position themselves correctly in the genome to carry out their designated tasks. This is the DNA double helix, and you've now learned the structural features that influence its function. We hope you've enjoyed exploring this amazing molecule with us.